এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রোকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 এর দিনাজপুর বোর্ডের রসায়নের অধ্যায় 4 থেকে যে সৃজনশীল আসছে সেটা। তো আমি এখানে গ ঘ লিখে নিয়েছি। তো এগুলো আসলে বর্ণনামূলক প্রশ্ন, তো দেখা যাবে বর্ণনামূলক প্রশ্ন পুরোটা বোর্ডে লিখে সেভাবে হয়তো বা ব্যাখ্যা করবো না, বাট মূল থিমটা তোমাদেরকে ধরায় দিব যেন তোমরা ইজিলি বুঝতে পারো। আর এখানে আমাদের ক খ বলেছে যে একমুখী বিক্রিয়া কাকে বলে। একমুখী বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয় না, সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। বলছে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া। এটার জন্য আমাদেরকে আগে তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে, যে বিক্রিয়া আমাদের কি তাপ শোষণ ঘটে তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে আমাদের কি ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হওয়ার জন্য যে পরিমাণ তাপ দরকার সেই পরিমাণ তাপ এখানে থাকে না বলে কি হয়, বিক্রিয়া পাত্র থেকে তাপের শোষণ ঘটে তারপর বিয়োজিত হয়। যেহেতু এখানে বিক্রিয়া পাত্র থেকে তাপের শোষণ ঘটে বিক্রিয়া পাত্রটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, যার কারণে এটা হলো একটা তাপহারী বিক্রিয়া। এরপরে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত পর্যায়ের আকারের ক্রম বিশ্লেষণ করো। ঠিক আছে, তো আমাদের এটা একটা পর্যায়, আমরা জানি যে এই রিলেশনটা হলো গ্রুপ, আমাদের কাছে পর্যায়ের আকারের ক্রম হচ্ছে মানে এই যে পি এক্স ওয়াই, আমাদের এখানে আগেই বলে দিচ্ছে পি কিউ আর এক্স ওয়াই প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলা কোনো মৌলের প্রতীক না। ঠিক আছে, জাস্ট প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, অ্যাকচুয়াল প্রতীক না। বলছে উদ্দীপকে উল্লেখিত পর্যায়ের আকারের ক্রম বিশ্লেষণ করতে। তাহলে পর্যায়, এখন দেখো যে আমরা এটা দেখতে পাচ্ছি যে কত 4 নাম্বার, যেহেতু এখানে বাম পাশে ছোট করে এদিকে আছে, তার মানে আমরা জানি নিচে বাম পাশে যেটা থাকে সেটা হলো পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি যে মৌলটির বাম পাশের ছোট সংখ্যাটি বাম পাশের নিচের ছোট সংখ্যাটি তার কি পারমাণবিক সংখ্যা নির্দেশ করে, তাই না? সংখ্যাটি তার পারমাণবিক সংখ্যা নির্দেশ করে, পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে, সুতরাং পি মৌলটির পারমাণবিক সংখ্যাটি, অতএব পি মৌলের পারমাণবিক সংখ্যা কত? 4, তাই না? এটাকে আমরা কি দিতে পারি, সমান প্রোটন ও ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এত, ইলেকট্রনের সংখ্যা এত, বা প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা দিতে পারো। প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। একবারে যে লেখাগুলো আমার মতোই হবে এরকম না, যে যার যার মতো উপস্থাপন করবে, জাস্ট মূল থিমটা একই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে যদি আমাদের কি হয়, 4 নাম্বার যেই পারমাণবিক সংখ্যা এই মৌলটা, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস, মৌলটির ইলেকট্রন বিন্যাস কি হবে, আমরা 4টার জন্য যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2, তাহলে আমরা যদি দেখি এর গ্রুপ সংখ্যা, তাহলে এর কি গ্রুপ কত, সর্বশেষ ইলেকট্রন যেহেতু গ্রুপ 2, পর্যায় কত 2, তাই তো? মৌলটি ইলেকট্রন সংখ্যা কত, মৌলটি বেরিলিয়াম। ঠিক আছে, এখন দেখো আমরা এক্স ওয়াই মৌলটা বলবো, এক্স ও ওয়াই মৌল দুটি যথাক্রমে কি, দেখো আমাদের এটা নিয়ন, এটা ফ্লোরিন, ফ্লোরিনের আগের 8 নম্বর মৌলটা কি অক্সিজেন, 7 নম্বর মৌলটা আমাদের কি নাইট্রোজেন, তাই না? যথাক্রমে নাইট্রোজেন ও অক্সিজেন। ঠিক আছে, বুঝা কি গেছে? এক্স ও ওয়াই মৌল দুটি যথাক্রমে নাইট্রোজেন আর অক্সিজেন। তো এইখানে দেখো যে আমাদের পর্যায়ভিত্তিক রিলেশনটা চাইছে। তাহলে এখন দেখো বেরিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন তিনটি মৌলই পর্যায় কি, তিনটি মৌলই
পর্যায় 2 এ অবস্থিত। অর্থাৎ সবারই কক্ষপথ সংখ্যা কত? অর্থাৎ প্রত্যেকের কক্ষপথ সংখ্যা 2। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, তাই না? কেন? বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক আকার কথাটা যেহেতু ওরা ইউজ করছে, আমিও পারমাণবিক আকার লিখছি। পারমাণবিক আকার হ্রাস পায় কারণ এক্ষেত্রে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি না পেলেও কেন্দ্রের প্রোটন ও বাহিরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রাকর্ষণ শক্তি কি বৃদ্ধি পায়। দেখো তো, আমরা যদি এখানেও 2টা কক্ষপথ আছে, এখানেও 2টা কক্ষপথ আছে, এখানেও 2টা কক্ষপথ আছে, তাই না? এখন এইখানে বেরিলিয়ামের ক্ষেত্রে 4টা প্রোটন 4টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এটা কি সরি বেরিলিয়াম আর কি কি ছিল আমাদের, নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা প্রোটন 7টা ইলেকট্রন, অক্সিজেনের ক্ষেত্রে 8টা প্রোটন 'দেখো তাহলে এটা হলো আমাদের, এটা আমরা দিলাম বেরিলিয়াম, এটা দিলাম নাইট্রোজেন, এটা দিলাম অক্সিজেন। এখানে দেখো সবারই কক্ষপথ কিন্তু 2টা করে। তো এর দেখো 4টা প্রোটন 4টা ইলেকট্রন, এর 7টা প্রোটন 7টা ইলেকট্রন, এর 8টা প্রোটন 8টা ইলেকট্রন। এইখানে 2টা শক্তি স্তরীকেই ভিতর থেকে কয়টা 4টা প্রোটন 4টা ইলেকট্রনকে টানতেছে, অর্থাৎ 4 জনের সাথে আকর্ষিত হচ্ছে। এইখানে 7 জনের সাথে আকর্ষিত হচ্ছে। তাহলে এখানে 4 জনে যতটুকু বলে আকর্ষিত করবে, এখানে 7 জনে কি ওই সেম 2টা শক্তি স্তরকে তার চেয়ে অনেক জোরে আকর্ষিত করবে না? এখানে 8 জন কি ওই সেম 2টা শক্তি স্তরকে আরো জোরে আকর্ষিত করবে। তাহলে আকর্ষিত করলে কক্ষপথটা কি হয়ে যাবে? ছোট, মানে কাছে চলে আসবে, অর্থাৎ আকারটা ছোট হয়ে যাবে। তো এটাই বলছে যে কেন্দ্রের প্রোটন ও বাইরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে কেন্দ্রাকর্ষণ শক্তি বৃদ্ধি পেয়ে কি আকার ছোট হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমি যে এখানে বললাম, এগুলাও তোমরা এখানে অ্যাড করতে পারো। অ্যাড করে সুতরাং তাহলে যেহেতু আমার এখানে নাই, তোমরা আরো নিজের মতন করে অনেক, আমি যে কথাগুলো বললাম এই বুঝের কথাগুলো এখানে উপস্থাপন করতে পারবা। তার মানে আমরা বলতে পারি যে সবচেয়ে ছোট আকার কার হবে? অক্সিজেনের, তারপরে কার হবে? নাইট্রোজেনের, তারপরে কার হবে? বেরিলিয়ামের। ঠিক আছে? সরি, এটা ভুল হয়ে গেল। সবচেয়ে ছোট আকার মানে সবচেয়ে বড় আকার হবে বেরিলিয়ামের, তাহলে এইভাবে দিতে হবে। আর এটা হলো নাইট্রোজেনের, এটা হলো অক্সিজেনের। বেরিয়ামের আকার সবচেয়ে বড়, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, যেহেতু ক্রম চাইছে এইভাবে দিতে হবে। এরপরে বলছে উদ্দীপকে উল্লেখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্ম বিশ্লেষণ করো। তো দেখো যে
তো ঘ নাম্বার প্রশ্নটাতে আমরা প্রথমে কি করব, ধাতব ধর্ম কি সেই সংজ্ঞাটা দিয়ে নিব। ধাতব ধর্ম বলতে কোন পরমাণু কর্তৃক ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে বোঝায়। পরমাণু কর্তৃক ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে বোঝায়। ঠিক আছে, এখন দেখো উদ্দীপকের মৌলগুলো আগে আমরা বের করে নেব। উদ্দীপকের পি মৌলটি কি হলো বেরিলিয়াম। ঠিক আছে, গ হতে পাই লিখে দিবা, গ হতে পাই, তাহলে আর এখানে ওটার ব্যাখ্যা দিচ্ছি না যে কেন বেরিলিয়াম। ঠিক আছে, এবার কি কিউ আর আর এই দুটার ব্যাখ্যা আগেরটার মতন দিয়ে নেবা। মৌল দুটির বাম পাশের নিচের ছোট বাম পাশে নিচের সংখ্যা দুটি, সংখ্যা কি বাম পাশে নিচের সংখ্যা তাদের পারমাণবিক সংখ্যা নির্দেশ করে, তাদের পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে, করে সুতরাং কিউ মৌলের পারমাণবিক সংখ্যা কত, সংখ্যা 12 সমান কি দিয়ে দিবা, এটাই প্রোটন সংখ্যা, এটাই কি প্রোটন সংখ্যা। সুতরাং মৌলটি ম্যাগনেসিয়াম, তাই তো। সেম ভাবে আর মৌলের পারমাণবিক সংখ্যা কত বলছে, এটা 20 প্রোটন সংখ্যা তাহলে কত হবে, সমান প্রোটন সংখ্যা, সুতরাং মৌলটি কি ক্যালসিয়াম, তাই তো। আর এক্স গ হতে পাই এক্স ওয়াই, বা এখানে গ হতে পাই না লিখলেও হবে, যেহেতু আমরা এখানে বের করে নিইনি। এক্স এবং ওয়াই মৌল দুটি কি নাইট্রোজেন ও অক্সিজেন। ঠিক আছে, এখন দেখো যে আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, ধাতব ধর্ম হ্রাস পায়। একই পর্যায়ের, তাহলে আমাদের এখানে কি বলছে, উদ্দীপক উল্লিখিত শ্রেণী ও পর্যায়ে মৌলগুলো ধাতব ধর্ম বিশ্লেষণ করতে বলছে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হ্রাস পায়, তাই না, ধর্ম হ্রাস পায়, কারণ এই ক্ষেত্রে সেম কথা লিখতে হবে, কারণ ক্ষেত্রে কি হয়, শক্তিস্তর বৃদ্ধি না পেলেও কেন্দ্রের প্রোটন আর বাইরের ইলেকট্রন বাড়ে। কিন্তু কেন্দ্রের প্রোটন ও বাইরের ইলেকট্রন সংখ্যা বাড়ে, ফলে কি কেন্দ্রাকর্ষণ শক্তি বাড়ে, ফলে কেন্দ্রাকর্ষণ শক্তি বাড়ে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে যায়। ঠিক আছে, কমে, তাই কি ধাতব ধর্ম কমে।
ধর্ম কমে। তাহলে আমি যদি এই মৌলগুলোর মধ্যে রিলেশন দেখাই, দেখো তো আমার সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার হবে? এই বেরিলিয়ামেরই হবে, তাই তো? বেরিলিয়াম, তারপর কার হবে? নাইট্রোজেন, অক্সিজেন। এইখানে একটা জিনিস দেখো যে অক্সিজেন আর নাইট্রোজেন এদের মধ্যে, ঠিক আছে, আমরা যদি দেখি এই নাইট্রোজেনের কিন্তু তোমার কি হয়, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি 2s2 2p6 2p3, তাই তো? আর অক্সিজেনের ক্ষেত্রে দেখি 1s2 2s2 2p কত 4। এখন দেখো আমরা জানি যে কি হয়, কোন পরমাণুর অরবিটাল গুলা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল হয়, এটা হুন্ডের নীতি অনুসারে আমরা জানি। কাজেই দেখো এখানে কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের থেকে অধিক স্থিতিশীল। কাজেই হিসাব অনুযায়ী যদিও এরকম হওয়ার কথা ছিল যে আমাদের নাইট্রোজেনের কি হবে, ধাতব ধর্ম অক্সিজেনের থেকে বেশি হবে, কিন্তু আমাদের নাইট্রোজেনই সহজে ইলেকট্রন ত্যাগ করতে যাবে না, কারণ ও মোটামুটি একটা স্ট্যাবল ফর্মে আছে, ঠিক আছে? যার কারণে আমাদের এইখানে হয়ে যাবে অক্সিজেন আর এইখানে হয়ে যাবে নাইট্রোজেন, জাস্ট এই দুইটা মৌলের মধ্যে চেঞ্জটা ঘটে, ঠিক আছে? তারপর বাকি দুইটা কি, ক্লোরিন, নিয়ন। এবার যদি আমরা গ্রুপের বর্ণনা দেই, গ্রুপের বর্ণনা আমি এখানে কোশ্চেনটা মিশাই তারপর গ্রুপের বর্ণনা দিচ্ছি। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে কি হয়, শক্তি স্তর সংখ্যা একটি করে কি বাড়ে না, সংখ্যা একটি করে বাড়ে, একটি করে বাড়ে, ফলে কি পারমাণবিক আকার বাড়ে, মানবিক আকার বাড়ে। শেষ কক্ষপথের ইলেকট্রন কেন্দ্র থেকে দূরে থাকে যার কারণে আকর্ষণ কম হয়। শেষ কক্ষপথের ইলেকট্রন কেন্দ্র থেকে দূরে থাকে, দূরে থাকে, ফলে আকর্ষণ কম থাকে, তাই সহজে ইলেকট্রন দান করে, তাই সহজে ইলেকট্রন দান করে, তাই ধাতব ধর্ম বেশি, ধর্ম বেশি। এখানে তোমরা বলে দিবা যে হুন্ডের নীতি অনুসারে এ অধিক স্থিতিশীল, হুন্ডের নীতি অনু এই যে নাইট্রোজেনটা অধিক স্থিতিশীল, সারে নাইট্রোজেন অধিক স্থিতিশীল, স্থিতিশীল, তাই কি, তাই ইলেকট্রন ছাড়তে চায় না, ঠিক আছে, বা ত্যাগ করতে চায় না। এটা বলে দিলে ভালো যে কেন আমার ওই, একটু বলে দিলে ভালো যে কেন আমার এইটুকু জায়গায় ব্যতিক্রম ঘটছে। তো এখন আমি যদি গ্রুপের রিলেশনটা দেখাই তাহলে আমাদের কি হবে, ক্যালসিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন আমাদের কি হবে, বেরিলিয়াম। তাহলে আমরা যদি অতএব ফুল পর্যায় ও গ্রুপ ভিত্তিকটা একসাথে দেখাই, পর্যায় ও গ্রুপের ক্ষেত্রে মানে সবগুলা মৌলের যদি একসাথে দেখাই ক্ষেত্রে, এখানে দেখো বেরিলিয়ামের সবচেয়ে কম আর এরা আরো বেরিলিয়ামের চেয়ে আরো কম, তাই না? তার মানে প্রথমে কি হবে, ক্যালসিয়াম, তারপর কি হবে ম্যাগনেসিয়াম, তারপর হবে বেরিলিয়াম, তারপর হবে অক্সিজেন, তারপর হবে নাইট্রোজেন, তারপর হবে ফ্লোরিন, তারপর হবে নিয়ন, ঠিক আছে? এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।